মে মাসে আপনি দেখবেন বা এপ্রিলের শেষে পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসছে। এর আগে ভাইপোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, তো উনি গেলেও ওনাকে খুব যে চা বিস্কুট খাওয়াবেন তার কোনো মানে নেই। ম্যাক্সিমাম উনি মহিলা বলে বা প্রাক্তন মানে একজন সিনিয়র রাজনীতিবিদ বলে হয়তো কিছুটা পাত্তা দিতে পারে, কিন্তু শুনবেন কিছু বলে মনে হয় না। উনি যাচ্ছেন ওই কলেজিয়ামের যে লয়ার আছে মৌকুল রোহতগি তারপর এটসেট্রা, তাদের সঙ্গে একটা ম্যানেজ করতে কিছু। এই কলকাতা স্বাধীন হবে 2026-এ, এবছর শেষ তৃণমূলের, মানে কোনো চান্স নেই, কোনোভাবে কোনো চান্স নেই। দেখুন, আনন্দপুরে একটা স্টেট গভর্নমেন্ট যতগুলো আইন ভাঙা দরকার সব রকম আইন ভেঙেছে। যার মধ্যে প্রথম হলো পরিবেশ আইন ভেঙেছে, ওই জলা জায়গায় কনস্ট্রাকশন করেছে, ওখানে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কোনো পারমিশন নেয়নি, ওখানে ওটা তৈরি হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে ওখানে কোনো শ্রম আইন মানা হয়নি, ওখানে ফায়ার আইন মানা হয়নি, কারণ ফায়ার ডিপার্টমেন্টে লোক নেই, ফায়ার ইনফ্রাস্ট্রাকচার নেই, ফলে ওখানে উনি মুখ দেখাতে পারতেন না গিয়ে। কিন্তু আপনি যদি বলেন যে আইপ্যাকে উনি কেন যাননি, আমি যেটা বারবার বলছি, আইপ্যাক পশ্চিমবঙ্গ সরকারকে ডিপ স্টেটের মতো কন্ট্রোল করতো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি শুরু করে সবাইকে আইপ্যাক কন্ট্রোল করতো, এবং এই কন্ট্রোলটা যাতে তাদের মানে ওই ডেটা যাতে হাতে না চলে যায় ইডি, সেই জন্য উনি আইপ্যাকের ক্ষেত্রে অন্য একটা রাস্তা নিয়েছিলেন। এছাড়া আর কোনো কারণ নেই আর কি। এলাকা ছিল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, এনজিটি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা থাকার পরেও দেখা যাচ্ছে পুকুর ভরাট করে কৃষি জমিতে একের পর এক গুদাম হলো। তার সঙ্গে ফায়ার ক্লিয়ারেন্স ছাড়াই বছরের পর বছর অপারেশন। ফায়ার ডিজির স্বীকারোক্তি এটা যে ডিপার্টমেন্টের মধ্যে ল্যাপস ছিল, এবং তার সঙ্গে গোটা রাজ্যে ফায়ার স্টেশন মাত্র 130, যেখানে মোটামুটি 2000+, মানে যা আমাদের কলকাতার জনসংখ্যা সেই হিসাবে 2000+ ফায়ার স্টেশন থাকার কথা, সেখানে মাত্র 130টা ফায়ার স্টেশন। কলকাতার জনসংখ্যা 50 লক্ষ প্লাস, আর ফায়ার স্টেশন মাত্র 18। এই গুরুত্বপূর্ণ দপ্তরের এত বেহাল দশা কেন? এটা শুধু ফায়ার দপ্তরের না, সব দপ্তরেই, যেমন এডুকেশন দপ্তরে লোক নেওয়া হচ্ছে না, যেমন প্রফেসর নেওয়া হচ্ছে না, যেমন ডাক্তার নেওয়া হচ্ছে না, যেমন অন্যান্য দপ্তরে অন্যান্য আধিকারিক নেওয়া হচ্ছে না, ঠিক সেরকম ফায়ার ডিপার্টমেন্টে বহু বছর লোক নেওয়া হয়নি, এবং ফায়ার যে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আপগ্রেড করা, সেটাকে আপগ্রেড করা হয়নি, এবং এই টাকাটাকে গভর্নমেন্ট আপনার ডাইভার্ট করে দিত এই কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী এটসেট্রা এইসব ফান্ডে। মানুষ দেখতো যে আমরা বেশ ভালোই টাকা পাচ্ছি, কিন্তু এটা দেখুন, পৃথিবীতে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না পৃথিবীতে। তাহলে কিসের বিনিময়? এই যে 18টা মানুষ প্রাণ দিলেন বা 40টা মানুষ প্রাণ দিলেন, এই প্রাণের বিনিময়ে এই টাকাগুলো পাওয়া যেত। কারণ দিনের পর দিন মানে সরকার খরচা করেনি, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে আপনি দেখবেন সব ডিপার্টমেন্টের লোক নেওয়া নেই, কোনো ডিপার্টমেন্টে আপগ্রেডেশন হয়নি, যেটুকু ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, বহু অফিস তারা বন্ধ করে দিয়েছে, যেখানে অফিস দরকার অফিস নেই। এটা শুধু ফায়ার ডিপার্টমেন্টে না, সব ডিপার্টমেন্টে একই অবস্থা। তো তার দাম এই 42টা মানুষকে দিতে হলো। তো ফায়ার মিনিস্টার কোথায় ছিলেন? তিনি 32 ঘন্টা পরে তিনি যখন মানে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন তিনি রীতিমতো উত্তেজিত হয়ে উঠছেন এবং দায় ঠেলে দিচ্ছেন ব্যবসায়ীদের ঘাড়ে, এবং নিরাপত্তা না থাকলেও সেখানে কিন্তু গুদাম চলছে। ফায়ার মিনিস্টার থাকার পরেও তিনি কোনো দায়িত্ব নিতে রাজি নন, কোনো নজরদারি নেই, ওটা শুধু দায়িত্বের বড় বড় বাতেলাবাজি আর কাজের ক্ষেত্রে অনুপস্থিত। এটাই কি বাংলার ওয়ার্ক কালচার বা বাংলার প্রশাসনের এরকমই হচ্ছে অবস্থা? দেখুন, ফায়ার মিনিস্টারের হয়তো মনে হয়েছে যে আমি যখন একা দায়ী না, আমি কেন একা রেসপন্সিবল নেব। ফায়ার মিনিস্টার নিশ্চয়ই দায়ী, কিন্তু ফায়ার মিনিস্টারকে অর্থমন্ত্রী টাকা দেননি আপগ্রেড করার জন্য, ফায়ার মিনিস্টারকে অর্থমন্ত্রী টাকা দেননি লোক রিক্রুট করার জন্য, ফায়ার মিনিস্টারকে অর্থমন্ত্রী টাকা দেননি, অর্থমন্ত্রীকে মমতা ব্যানার্জি। ফায়ার মিনিস্টারকে এখানে এনভায়রনমেন্টাল মিনিস্টার তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন এই জায়গাটা, যেটা ফায়ার মিনিস্টারের কাজ না। তো উনি দেখছেন যে এতগুলো ডিপার্টমেন্ট, ট্রেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট যেখানে দায়ী, সেখানে আমি একা কেন ওখানে গালাগালি খেলতে যাবো বারবার। তো সেই জন্য হয়তো, কারণ এরা তো, ফায়ার মিনিস্টার তো বেসিক্যালি একজন ল্যাম্পপোস্ট। দেখুন, এই ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জি, আর কেউ দায়ী না, কারণ বাকি এদের হাতে কোনো ক্ষমতাই নেই। ফায়ার মিনিস্টার ধরুন আজকে যদি মনে করে, আমি বলছি আজকের দিনে পশ্চিমবঙ্গে যত এই ধরনের গুদাম চলছে তার 99% আজকে বেআইনিভাবে চলছে, কোথাও ফায়ারের কোনো প্রভিশন নেই। সুদীপ বসুর ক্ষমতা হবে ওখানে গিয়ে ওই চেক করা? এবং ক্ষমতা হবে না বলেই আমি আপনাকে যেটা বলছি যে এটা সম্ভব না। মানে কি বলবো, মানে সেই জন্য ও যায়নি, ও জানে ওর দ্বারা কিছু কাজ করা সম্ভব না, সেই জন্য ও যায়নি। তাহলে কিছু নাম কি আগুনের ধোঁয়ায় ঢাকা পড়ে গেল, নাকি ঢাকা না পড়লেও কি যেত আসতো? ঢাকা পড়বে মানে তো দেখুন, একমাত্র একজনই দায়ী এর জন্য, সেটা মমতা ব্যানার্জি। দ্বিতীয় আর কেউ দায়ী না, বাকি শুধু সবাই ল্যাম্পপোস্ট।
আপনি কার নাম ঢাকা পড়ার কথা বলছে? বাকি কারো কোনো আইএএসের ক্ষমতা আছে কিছু করার, না কোনো মন্ত্রীর কিছু করার ক্ষমতা আছে। এই যে আগুনে পুড়ে এতগুলো লোক মারা গেল, এর জন্য কিন্তু একা সুজিত বোস দায়ী না, এর জন্য দায় পিসি ভাইপো কোম্পানি এবং এই পুরো তৃণমূল কংগ্রেস সিস্টেমটা। ফলে এটা একা ঢাকা পড়া না, যদি কাউকে আপনাকে দোষী সাব্যস্ত করতে হয় মমতা ব্যানার্জিকে করতে হবে, উনি একমাত্র রেসপন্সিবলের জন্য। এসআইআর সংশোধনের নামে কি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ভোটারদের নামই বেশি বাদ পড়ছে এবং অভিযোগ উঠছে যে হিন্দু ভোটারদের মানে এরা এই অভিযোগ করছে যে তাদেরই নাম বেশি বাদ পড়ছে। এটা কি ভুল নাকি ইচ্ছাকৃত অবহেলা, কি মনে হয়? দেখুন, নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো লোক নেই। নির্বাচন কমিশন কাজ করছে স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের দিয়ে। এখন এই স্টেট গভর্নমেন্টের যে কর্মচারীরা আছে তাদের কিন্তু মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এই পুরো ব্যাপারটাকে সাবোটেজ করার জন্য। এবং এই যে সাবোটেজ টোটাল ব্যাপারটা চলছে, তার মাঝখানে এইটা চলছে। যেমন বহু লোককে বলা হচ্ছে যে, আজকে বলা হচ্ছে মানে যারা বিএলও বা এআরও তারা বলছে যে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসো। এই ডোমিসাইল সার্টিফিকেট কোনো কাজেই লাগবে না। আমি বলছি মানে দু ধরনের, মানে হিন্দুদেরও সাপোর্টেজ করা হচ্ছে, মুসলমানদেরও সাপোর্টেজ করা হচ্ছে, এবং এটা করছে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা। আমি বলছি যতক্ষণ এই রাজ্যে 356 ধারা না জারি হবে ততক্ষণ কিন্তু এখানে এসআইআর সফল হবে না। আমি আপনাদের এখানে আগেও বলেছি, আজকেও বলেছি, নির্বাচন কমিশনের কোনো আইডিয়া নেই যে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে চলছে। এখানে অসম্ভব, এখানে এসআইআর সফল করা অসম্ভব, কারণ কর্মীরা তো স্টেট গভর্নমেন্টের কর্মী। এসআইআর এর শুনানিতে যাদেরকে ডাকা হচ্ছে তারা অভিযোগ করছেন যে এসআইআর এর শুনানিতে গিয়ে তারা কোনো রকম কোনো সরকারি কাগজে সই সাবুত কিছুই করছেন না এবং শুধু তাদেরকে হ্যারাস করা হচ্ছে। যে ডকুমেন্টস তারা এমনিতে এনুমারেশন ফর্মের সঙ্গে দিয়েছিলেন সেই একই ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং কোনো সরকারি কাগজে তাদেরকে সই করতে হয়নি। ব্যাপারটা পুরোপুরি একটা ভাপ্পাবাজি। হ্যাঁ, এটা বলছি তো, এটা এই স্টেটের যে বিভিন্ন ডিএম এডিএম যারা আছে তারা এই বাকিদের ইনস্ট্রাকশন দিচ্ছে এই হ্যারাসটা করার জন্য। কারণ তারা জানে যে অ্যাট দি এন্ড অফ দি ডে এই পুরো ব্যাপারটার জন্য রেসপন্সিবল হতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়া শুরু করার আগে একবার খোঁজ নেয়নি যে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে চলে। এবং আমি বলছি যে জন্য আজ পর্যন্ত নির্বাচন কমিশনকে ভীষণভাবে করা হচ্ছে, এবং এদের টার্গেট হলো এই যে হ্যারাস হচ্ছে এটসেট্রা, এই প্রত্যেকটা লোককে দিয়ে আবার কেস করাবে। ধরুন যে লোকটা খেতে পায় না তাকে দিয়ে সুপ্রিম কোর্টে একটা কেস করালো, করিয়ে বলবে যে দেখুন এই লোকটাকে হ্যারাস করা হচ্ছে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। এটা এদের মানে স্ট্র্যাটেজি আর কি। এবং এই জিনিসটা মানে না কোনো রকম সার্ভে করে কোনো রেকি করে এই গণেশ কুমার নেমেছিল, যে জন্য গণেশ কুমারকে বারবার ঠোকর খেতে হচ্ছে। আর আরেকটা কথা বলছি যে গণেশ কুমার কেন, যে এমন টিএন সেশনও যদি থাকতো, মমতা ব্যানার্জিকে সরকারে রেখে এসআইআর পদ্ধতি সফল করা প্রায় অসম্ভব। কারণ এখানে মানে কারো কিচ্ছু চলে না, উনি যেভাবে বলেন সেভাবে কাজ করতে হবে প্রত্যেকটা বিএলও বা এআরকে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মুসলিম ভোট মানে ভোটের শতাংশটা বেড়ে যাবে এবং তাহলে সেক্ষেত্রে হুমায়ুন কবিরদের মতো দলগুলোর হাতে বাংলা রিমোট কন্ট্রোল চলে যাবে পরবর্তী। না, সেটা হবে না। আমি আপনাকে বলছি যে যেমন সবাই বলছিল না যে আপনার হিন্দুদের নাম বাদ যাচ্ছে এটসেট্রা, সেরকম নাম কিন্তু বাদ যাবে না, এটা আমি প্রথমে আপনাকে বলি। আর দ্বিতীয়ত মুসলিমদের এরা যেটা করছে, তারা বলছে যে এই যেমন ক্যালকাটা কর্পোরেশন থেকে রোজ বহু লোককে বলছে এই বিভিন্ন সার্টিফিকেট নিয়ে যেতে, এগুলো বলছে স্টেট গভর্নমেন্টেরই কর্মচারীরা। তারা এই সার্টিফিকেট নিয়ে যাবে এবং এটা অ্যাকসেপ্টেড হবে না। যখন রিজেক্টেড হবে একটা গণ্ডগোল লাগবে, এবং এই গণ্ডগোলটা লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির এবং আইপ্যাকের মানে সম্পূর্ণ ডাইরেক্ট ইনস্ট্রাকশানে। এর পিছনে বেশ কিছু আমলারা জড়িত আছে আর কি। গণেশ কুমার এই পুরো পদ্ধতিটা শুরু করার আগে অন্যান্য রাজ্য কীভাবে চলে এবং পশ্চিমবঙ্গে কীভাবে চলে সে সম্পর্কে দিল্লিতে না গণেশ কুমার না কারো কোনো আইডিয়া, এরা যে কী ভয়ঙ্কর কাজ করতে পারে কারো কোনো আইডিয়া নেই। তাই এরা খেলতে নেমে এরা শিখুক যে এরা কীভাবে খেলে। মানে এটাই বলছি বারবার যে এরা খেলতে নেমে শিখুক। আমি আবার বলছি যে এরা স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা করছে, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মচারী নেই, এবং তারা কমপ্লিটলি সাপোর্টেজ করছে। বহু জায়গা ধরা পড়ছে, বহু জায়গা পড়ছে না। সুব্রত গুপ্ত আছে, এটা একটা ভরসা। সুব্রত গুপ্ত এদের সবাইকে চেনে, এটা শেষ ভরসা। আর আমি আর কোনো রাস্তা দেখছি না। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে তিনি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা ভরাটের জন্য স্কুলের বাচ্চাদের বিরিয়ানির লোভ দেখিয়ে নিয়ে আসা হলো। মানে তিনি যদি এতই জননেত্রী হবেন, তার উন্নয়ন যদি এতই মানে লোকের মনের মধ্যে গেঁথে থাকবে, তাহলে উন্নয়নের পাঁচালেই বা শোনাতে হয় কেন? আর সভা ভরাটের জন্য ছোটো বাচ্চাদেরকেই বা স্কুল থেকে তুলে আনতে হয় কেন? দেখুন, এটা অন্যায় কাজ। তাদের বাবা মার উচিত আদালতে যাওয়া, যদিও বাবা মা আদালতে গেলে বাবা মাকেই হয়তো মানে খুন করে দেবে বা কিডন্যাপ করে নেবে।
এটা অন্যায় একটা কাজ। এটা বামফ্রন্ট জামানায় শুরু হয়েছিল 1977 থেকে। তারপর আমরা আশা করেছিলাম যে মমতা ব্যানার্জি এসে এই ধরনের অন্যায় বন্ধ করবেন, কিন্তু মমতা ব্যানার্জি এই অন্যায় আরও বাড়িয়ে দিয়েছেন। সেই সময় অন্তত ভয় দেখানো হতো না, এখন তো ভয় দেখিয়ে কারো কিছু করার নেই। তাও এবার দেখলাম বেশ কিছু অভিভাবক রেগে গেছেন। তাদের আদালতে যাওয়া উচিত, তাদের মানে মানবাধিকার কমিশনের কাছে যাওয়া উচিত, মানে শিশু অধিকার কমিশন যে আছে তাদের কাছে যাওয়া উচিত। এসআইআর ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন 2 তারিখ। উদ্দেশ্য গণেশ কুমারের সঙ্গে দেখা করা, কিন্তু এটা যেটা বলা হচ্ছে সেটাই কি আসল উদ্দেশ্য, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? কারণ 3 তারিখ তো সুপ্রিম কোর্টের শুনানিও রয়েছে। ওই 3 তারিখের ওই সুপ্রিম কোর্টে যাতে নাকি ওনাকে অ্যারেস্ট করতে না বলে, সেই জন্য হয়তো উনি যাচ্ছেন। ওখানকার ওই কলেজিয়ামের কাছাকাছি যে লবি আছে তাদের সঙ্গে হয়তো বসবেন আমি জানি না, মানে ওই মুকুল রোহতগি এটসেট্রা আরও 10 জন যে লয়ার আছে তাদের সঙ্গে বসে যাতে 3 তারিখে ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোয়, সেই জন্য। কারণ উনি জানেন গণেশ কুমার ওনাকে পাত্তা দেবেন না। এর আগে ভাইপোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তো উনি গেলেও ওনাকে খুব যে চা বিস্কুট খাওয়াবেন তার কোনো মানে নেই। ম্যাক্সিমাম উনি মহিলা বলে বা প্রাক্তন মানে একজন সিনিয়র রাজনীতিবিদ বলে হয়তো কিছুটা পাত্তা দিতে পারে, কিন্তু শুনবেন কিছু বলে মনে হয় না। উনি যাচ্ছেন ওই কলেজিয়ামের যে লয়ার আছে মুকুল রোহতগি তারপর এটসেট্রা তাদের সঙ্গে একটা ম্যানেজ করতে কিছু, যাতে ওনার নামে মানে অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোয়, বা অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস যাতে এই কেসটাকে পিছিয়ে দেওয়া যায়। একটা শেষ প্রশ্ন করবো, যে বাংলা দখলের হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ, কিন্তু যেভাবে হিন্দুদের নাম কাটা পড়ছে সেখানে বাংলা দখলের স্বপ্ন তো অধরাই থেকে যাবে যদি হিন্দু ভোটই না পায় বিজেপি। একজনও হিন্দুর নাম বাদ যাবে না, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে বলছি মে মাসে আপনি দেখবেন বা এপ্রিলের শেষে পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসছে। এই নিয়ে যেন আপনাদের কোনো সন্দেহই না থাকে। এটা শ্রমিকবাবু মানে বলে দিয়েছেন, শুভেন্দুবাবু বলে দিয়েছেন। 2026-এর পর নেক্সট 20 বছর 2047-এ যবে নাকি ভারত মানে আপনার পৃথিবীর 1 নম্বর দেশ হবে, মনে রাখবেন ভারতকে এই পৃথিবীর 1 নম্বর দেশ করতে পারে একমাত্র সেই কলকাতা, যেই কলকাতায় আজ থেকে 400 বছর আগে ডাচরা এসে এখানে ব্যবসা করে তাদের নিজেদের সাম্রাজ্য তৈরি করেছিল। ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয়েছিল এই কলকাতায় ব্যবসা করে। এই কলকাতা স্বাধীন হবে 2026-এ, এবং 2047 সালে মোদিজি যেটা বলছেন যে আমরা পৃথিবীর মানে বিশ্বগুরু হব, সেখানে আমাদের নিয়ে যাবে এই কলকাতা। এটা নিয়ে কোনো সন্দেহই যেন না থাকে। এবছর শেষ তৃণমূলের, মানে কোনো চান্স নেই, কোনোভাবে কোনো চান্স নেই, যতই চেষ্টা করুক তারা।